আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইন 1872-এর ধারা 145 এবং 146 সম্পর্কে। ধারা 145 এবং ধারা 146-এ আছে জেরা সম্পর্কিত কতিপয় মৌলিক বিষয়, ফান্ডামেন্টালস অ্যাজ টু ক্রস এক্সামিনেশন। এখানে ধারা 146-এর উপধারা 3-এর সাথে ধারা 155-র উপধারা 4 একটু মিলিয়ে করতে হবে। নতুন যে একটা সংশোধনী আসছে, অ্যামেন্ডমেন্ট আসছে 2022 সালে, ওইখানে দর্শন সম্পর্কিত কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। যেমন যে যে মহিলাকে, যে নারীকে দর্শন করা হয়েছে, সে ধর্ষিত নারীর চরিত্র, পূর্ববর্তী যৌন আচরণ ইত্যাদি বিষয় সম্পর্কে প্রশ্ন করা যাবে না আদালতের অনুমতি ছাড়া। আগে প্রশ্ন করা যেত, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটা সেটা অ্যামেন্ড করে দেওয়া হয়েছে। ধারা 155 এর উপধারা 4টা অ্যামেন্ড করে দেওয়া হয়েছে। তো আমরা এখন ধারা 145-এ যা যা আছে তা একটু যদি দেখি। ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রভিশন প্রিভিয়াস রাইটিং, মানে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। মানে একটা ব্যক্তি যখন তাকে জেরা করা হবে, সে পূর্ববর্তীতে যদি কোনো লিখিত বিবৃতি দিয়ে থাকে, এই যে আজকের জেরার আগে যদি সে কোনো লিখিত বিবৃতি দিয়ে থাকে, তো ওই লিখিত বিবৃতিটাকে সে জেরার সময় যদি যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতির সাথে যদি কন্ট্রাডিক্ট করে বা বৈপরীত্য থাকে, তবে ওই কন্ট্রাডিকশন বা বৈপরীত্যটাকে প্রমাণ করার জন্য সে যে পূর্ববর্তীতে তার যে লিখিত বিবৃতিটা দেওয়া হয়েছে, সেই বিবৃতিটা যিনি জেরা করবেন তিনি হচ্ছে আদালতে উপস্থাপন করতে পারেন। যেন হচ্ছে যে বৈপরীত্যটা আছে, সেই বৈপরীত্যটা যেন কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এবং একটা সুন্দর এবং হচ্ছে একটা ভালো আউটফিটটা সেখান থেকে পাওয়া যায় ন্যায় বিচারের সাথে। তো 145 ধারা বলছে কি, কোনো সাক্ষী পূর্ববর্তীকালে লিখিত কোনো বিবৃতি দিয়ে থাকলে কিংবা তার প্রদত্ত কোনো বিবৃতি লিপিবদ্ধ হলে উক্ত পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে তাকে 145 ধারায় জেরা করতে পারে। এভিডেন্স অ্যাক্ট একটি 72 এর ধারা 145 অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে আদালতে প্রদত্ত বিবৃতির বৈপরীত্য প্রমাণ করা। যেন যে এখন যে সে বক্তব্য দিচ্ছে, সে যদি আগের বক্তব্য অন্যটা হয়ে থাকে, সেটা যেন প্রমাণ করতে পারে। সেজন্য পূর্ববর্তী বিবৃতিটা 142 ধারা অনুযায়ী যিনি জেরা করবেন, জেরাকারী হচ্ছে যাকে জেরা করা হবে সাক্ষী, তাকে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। একটা উদাহরণ যদি এখানে দেই, ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ সাক্ষীর জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে এবং উক্ত সাক্ষী জেরার সময় আদালতে যে সাক্ষ্য দিচ্ছে, তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয় বা পরস্পর বিরোধী হয়, তাহলে আসামি পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে জেরা করতে পারে এবং জেরাকারী আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি করে, পরস্পর বিরোধী, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে। 145 ধারায় নিয়মটি একইভাবে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার, এফআইআর বা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় লিখিত দুঃস্বীকারোক্তিমূলক বক্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য, যেটা ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয়। এই যে ম্যাজিস্ট্রেটের সামনে দুঃস্বীকারোক্তিমূলক বক্তব্য সে লিখিত ভাবে দিছে, সেটাও এখানে আহ মেনশন করা যাবে। এই সকল লিখিত বক্তব্য সম্পর্কে 145 ধারায় জেরা করা যেতে পারে। এই হচ্ছে 145 ধারা। 145 ধারার প্রযোজ্য হবে শুধুমাত্র লিখিত বিবৃতির ক্ষেত্রে। 145 দ্বারা প্রযোজ্য হবে শুধুমাত্র পূর্বে দেওয়া তার লিখিত বিবৃতির ক্ষেত্রে 145 দ্বারা প্রযোজ্য। 2023 সালে একটা এমসিকিউ আসছে এখান থেকে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 145 ধারা অনুযায়ী একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর কি প্রমাণ করা, বৈপরীত্য প্রমাণ করা। এই যে আমরা এখানে পড়ছি, এর বৈপরীত্য প্রমাণ করা, এটা আনসার। তারপর হচ্ছে কি ধারা 146। ধারা 146 বলছে কি, জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন, জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত। 146 ধারা অনুযায়ী জেরায় নিম্নলিখিত 3 ধরনের প্রশ্ন করা বৈধ। যে সকল প্রশ্ন দ্বারা সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, এমন কোন প্রশ্ন করলো সাক্ষীকে যে প্রশ্নের দ্বারা সাক্ষীর
সত্যবাদিতা প্রমাণ করা যায় এমন প্রশ্ন করা বৈধ। এবং এমন প্রশ্ন করলো যে প্রশ্নের দ্বারা সাক্ষীর তার পরিচয় ও মর্যাদা মর্যাদা জানা যায়। এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্ন দ্বারা ওই সাক্ষীর পরিচয় কি এবং তার মর্যাদা কি এসব জানা যায়, এমন ধরনের কোশ্চেন করা আইনসম্মত। এবং 3 নাম্বার পয়েন্টটা বলছে কি, তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়। কিন্তু একটা শর্ত আছে, যদি দর্শন বা দর্শনের চেষ্টার মামলায় অনুচ্ছেদ 3 অনুচ্ছেদের অধীন জেরার সময় ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। অন্য ক্ষেত্রে করা যাবে, অন্য সকল ক্ষেত্রে তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যাবে 146 ধারা অনুযায়ী জেরা করার সময়। কিন্তু শুধুমাত্র দর্শন বা দর্শনের চেষ্টা মামলায় যে নারী ভুক্তভোগী, তাকে তার পূর্ববর্তী অনৈতিক চরিত্র এবং অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 3-এর ব্যতিক্রম। এখানে আরো শর্ত থাকে যে আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র এমন প্রশ্ন করা যেতে পারে যেটা ন্যায় বিচারের সাথে আদালত প্রয়োজন মনে করে। হ্যাঁ, ধর্ষণের ক্ষেত্রেও আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র ওই ধর্ষিতা নারীকে এমন প্রশ্ন করতে পারে যদি এটা ন্যায় বিচারের সাথে আদালত প্রয়োজন মনে করে। আদালত যদি অনুমতি দেয় তখন করতে পারবে এমন কিছু প্রশ্ন। কিন্তু যদি না দেয়, তবে এমন ধরনের প্রশ্ন হচ্ছে ভুক্তভোগী নারী ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় ভুক্তভোগী নারীকে করা যাবে না। এখানে আমরা একটা সংশোধনী পড়ি, ধর্ষণ বা ধর্ষণ সম্পর্কিত বিধান সংশোধন, এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022-এ যেটা হয়েছে, সেখানে 146-এর 3 অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে। অন্যদিকে 155-এর 4 অনুচ্ছেদটি বাতিল করে দেওয়া হয়েছে। 155-এর 4-এ কি ছিল? 155-4 ধারার বিধান বাতিল হওয়ার পূর্বে বিধান ছিল যে কোনো ব্যক্তি যখন ধর্ষণ কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত হন, তখন আহ, দেখানো যেতে পারে যে ভুক্তভোগী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা ছিল। আগে এই নিয়মটা ছিল, কিন্তু 2022 অ্যামেন্ডমেন্টের পরে আহ 155-এর 4 ধারাটি বাতিল হওয়ার কারণে ধর্ষিতা নারীর সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ নিয়ে 155-এর 4 ধারায় ধর্ষিতা নারীকে প্রশ্ন করার যে সুযোগ ছিল সেটা বাতিল হয়ে গেছে। এখন আর সেই সুযোগটা নেই। এমনকি জেরার সময় এমন প্রশ্ন করা যাবে না মর্মে 146-এর 3 ধারায় নতুন বিধান করা হয়েছে। তবে জেরার সময় আদালতের অনুমতি নিয়ে এবং শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করার অনুমতি আদালত দিলে 146-3 ধারা অনুযায়ী সেটা করতে পারবে, অন্যথায় করতে পারবে না। সুতরাং 145-এর 4 ধারার বিধান বাতিল এবং 146-এর 3 উপধারার সংযুক্ত নতুন বিধানের কারণে আদালতের অনুমতি ছাড়া আদালতের অনুমতি ছাড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা মামলায় জেরার সময় ভুক্তভোগীকে তার সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা শিখলাম আহ, জেরা করার সময় বা জেরা সম্পর্কিত কতিপয় কিছু মৌলিক বিষয়, ফান্ডামেন্টালস অ্যাজ টু ক্রস এক্সামিনেশন, যেটা ধারা 145, 146 এবং 155-এর 4 ইত্যাদি বিষয়গুলা একত্রে মিলিয়ে পড়েছি। তো আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।